প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উইলাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এলিমেন্টারি সিস্টেমের বিভিন্ন অংশের ডেভেলপমেন্টাল প্রসেস সম্পর্কে ডিসকাস করব। আলোচনার শুরুতে সবাইকে আমি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা জানি এলিমেন্টারি ট্র্যাক্ট ডেভেলপ করে প্রিমিটিভ গাট টিউব থেকে। Primitive gut tube হচ্ছে একটা endodermal tube which is surrounded by splanchno-pleuric layer of lateral plate mesoderm দিয়ে। Alimentary tract এ multiple layer আছে, তার মাঝে লাইনিং এপিথেলিয়াম এবং গ্ল্যান্ড গুলো ডেভেলপ করে এন্ডোডার্ম অফ দা প্রিমিটিভ গাট টিউব থেকে। এর বাইরে যত লেয়ার আছে, দ্যাট মিনস রেস্ট অফ দ্য লেয়ার, সেগুলো ডেভেলপ করে সারাউন্ডিং স্প্ল্যাঙ্কনোপ্লোরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে। তো এই হচ্ছে আমাদের প্রিমিটিভ গাট টিউব। এই গাট টিউবের দুটো এন্ড আছে, একটা হচ্ছে ক্রেনিয়াল এন্ড আর একটা কডাল এন্ড। এই দুই এন্ড ক্লোজ করা থাকে বাই টু মেমব্রেন। ক্রেনিয়াল এন্ড ইজ ক্লোজড বাই বাকোফেরিঞ্জিয়াল মেমব্রেন and caudal end is closed by cloacal membrane. সুতরাং আমরা বলতে পারি প্রিমিটিভ গাট টিউব এক্সটেন্ড করে বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত। প্রিমিটিভ গাট টিউবের তিনটা পার্ট আছে। দিস গ্রিন কালার্ড পার্ট ইজ কল্ড ফোরগাট, দেন দিস অরেঞ্জ কালার্ড পার্ট ইজ কল্ড মিডগাট, আর ব্লু কালার্ড পার্ট ইজ কল্ড হাইন্ডগাট। So primitive gut tube is divided into three parts. ফোরগাট এবং মিডগাটের যে জাংশন, সেই জাংশনটাকে বলে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল, আর মিডগাট হাইন্ডগাটের জাংশনকে বলে পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল। তাহলে আমরা বলতে পারি আমাদের ফোরগাট এক্সটেন্ড করে বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত। এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল এটা এমব্রায়োনিক ইস্যু। অ্যাডাল্টের মাঝে এই জায়গাটা কোথায় থাকে? এটা হচ্ছে সেকেন্ড পার্ট অফ ডিওডেনাম, জাস্ট বিলো মেজর ডিওডেনাল পেপিলা। আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল এটা হচ্ছে এট দ্য জাংশন অফ রাইট 2/3 and left 1/3 of the transverse colon. সুতরাং বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন থেকে এন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল পর্যন্ত ফোরগাট, এন্টেরিয়র পোর্টাল থেকে পোস্টেরিয়র পোর্টাল পর্যন্ত হচ্ছে মিডগাট, আর পোস্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল থেকে ক্লোয়াকাল মেমব্রেন পর্যন্ত হাইন্ডগাট। এখন এই যে ফোরগাট পার্ট, দিস পার্ট ইজ ডিভাইডেড ইনটু টু পার্টস। কি দিয়ে ভাগ হয়? একটা ডাইভার্টিকুলাম দিয়ে, যার নাম লেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম। সো লেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলামের উপরে ফোরগাটের যে পার্ট থাকে, তার নাম হচ্ছে প্রিলেরিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট অর ফেরিঞ্জিয়াল গাট। আর এই লেরিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম এবং ইন্টেরিয়র ইন্টেস্টাইনাল পোর্টাল এর মাঝখানে যে পার্টটুকু আছে, তার নাম পোস্ট লেরিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট অর ফোরগাট প্রপার। প্রিলেরিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট থেকে মূলত ফেরিংস এবং রিলেটেড কিছু স্ট্রাকচার ডেভেলপ করে, আর পোস্ট লেরিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট টাকেই মূলত ফোরগাট বলে। এটাই হচ্ছে ফোরগাট প্রপার। আমরা যদি ল্যাংম্যানের এই ছবিটা দেখি, তাহলে দেখতে পাবো এই যে অরেঞ্জ কালার টিউব, দিস ইজ দ্য প্রিমিটিভ গাট টিউব। তার তিনটা পার্ট, একটা হচ্ছে ফোরগাট ফ্রম দ্য বাক্যোফেরিঞ্জিয়াল মেমব্রেন আপ টু মেজর ডিওডেনাল পেপিলা, দিস ইজ দ্য ফোরগাট। দেন আরেকটা হচ্ছে মিডগাট, আর তারপরের অংশ হাইন্ডগাট। এখন এই ফোরগাট পার্ট দুটো পার্টে ভাগ হয়ে গেল বাই দিস ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম। ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলামের অন্য নাম হচ্ছে ট্রাকিও ব্রঙ্কিয়াল ডাইভার্টিকুলাম অর রেসপিরেটরি বার্ড অর লাং বার্ড। তো যাই হোক, এই ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম দিয়ে দুটো পার্টে ভাগ হয়ে গেল ফোরগাট, দিস ইজ দ্য প্রি ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট, আর বাকিটুকু হচ্ছে পোস্ট ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট অর ফোরগাট প্রপার। তো এই ফোরগাট প্রপার থেকে কি ডেভেলপ করে? ফোরগাট প্রপার থেকে ডেভেলপ করে ইসোফেগাস, স্টমাক এন্ড পার্ট অফ দি ডুওডেনাম। পার্ট অফ দি ডুওডেনাম বলতে বোঝাচ্ছি
ডুওডেনাম আপ টু মেজর ডিওডেনাল পেপিলা এই পর্যন্ত। এই তিনটাই ডেভেলপ করে ফোরগাট প্রপার থেকে। এখন আমরা সিকুয়েন্সিয়ালি ইসোফেগাস, স্টোমাক, দেন ডুওডেনামের ডেভেলপমেন্ট আলাপ করব। প্রথমে ইসোফেগাসের ডেভেলপমেন্ট। ইসোফেগাস ডেভেলপ করে পোস্ট ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট থেকে, যার আরেক নাম ফোরগাট প্রপার, এবং সে ডেভেলপ করে বিটুইন ফেরিংস এবং স্টোমাক এই রিজিয়নে। মূলত লাইনিং এপিথেলিয়াম এবং তার ওয়ালে থাকা গ্ল্যান্ড, দ্যাট ইজ ইন্ট্রামুরাল গ্ল্যান্ডস, develop from endoderm of the foregut, immediately caudal to the commencement of the laryngeal diverticulum. আর এর ওয়ালে থাকা রেস্ট অফ দ্য লেয়ার ডেভেলপ করে স্প্ল্যাঙ্কনোপ্লুরিক লেয়ার অফ ল্যাটেরাল প্লেট মেসোডার্ম থেকে। ইসোফেগাসের আপার 2/3 এর মাঝে স্কেলিটাল মাসল পাওয়া যায়। এই মাসলগুলো ডেভেলপ করে 6th আর্চ থেকে। যখন এই ল্যারিঞ্জিয়াল ডাইভার্টিকুলাম ডেভেলপ করে ফোরগাটের ভেন্ট্রাল ওয়াল থেকে, তখন আমরা দেখব একটা রিজ প্রথমে এপিয়ার করে। এই রিজকে বলে ট্রাকিও ইসোফেজিয়াল রিজ। সেই রিজ মিড লাইনের দিকে এক্সটেন্ড করে এবং একটা সেপ্টাম তৈরি করে, যার নাম ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম দিয়ে সামনে ট্রাকিয়া এবং পিছনে ইসোফেগাস সেপারেটেড হয়। এইভাবেই ইসোফেগাস ডেভেলপ করে। ইনিশিয়ালি ইসোফেগাস খুবই ছোট থাকে লেংথে, ভেরি শর্ট, বাট ইলংগেটস র্যাপিডলি। কেন ইলংগেশন হয়? ডিউ টু তিনটা কারণে। এক, ফরমেশন অফ দি নেক, নেক ফরমেশনের জন্য, ডিসেন্ট অফ দি ডায়াফ্রাম এবং ডিসেন্ট অফ হার্ট অ্যান্ড লাং। সুতরাং এই কারণে আলটিমেটলি ইসোফেগাসের লেংথ বেড়ে যায় এবং esophagus reaches its final relative length by 7th week. ডেভেলপমেন্ট এখনো কমপ্লিট হয়নি। ইনিশিয়ালি ইসোফেগাসের ভিতরে একটা লুমেন থাকে, দেন ইপিথেলিয়ামের প্রলিফারেশনের কারণে সেই লুমেন অবলিটারেশন হয়। তারপরে আবারও এই সেন্ট্রাল পার্টে রিক্যানালাইজেশন হয়। রিক্যানালাইজেশনের মাধ্যমে আবার লুমেন রিস্টোর হয় এবং এই রিক্যানালাইজেশন শেষ হয় বাই দ্য এন্ড অফ 8th উইক। সুতরাং ইসোফেগাস ডেভেলপ করে গেল। এখন আমরা জানবো ইসোফেগাসের ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস সম্পর্কে। আমরা ইসোফেগাস ডেভেলপমেন্টের ক্ষেত্রে কয়েকটা জিনিস খেয়াল করেছি। নাম্বার 1, একটা সেপ্টাম তৈরি হয়েছিল, ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। এই সেপ্টাম দিয়ে ট্রাকিয়া এবং ইসোফেগাস সেপারেট হয়েছিল। যদি এই সেপ্টাম ডেভেলপমেন্টে কোনো প্রবলেম হয়, তাহলে আমরা দেখব ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা তৈরি হবে। তার মানে ট্রাকিয়া এবং ইসোফেগাস কমিউনিকেট করে ফেলবে। আবার আমরা এটাও জানি যে ইসোফেগাসে একসময় লুমেন থাকে, তারপরে লুমেন অবলিটারেশন হয়, দেন রিক্যানালাইজেশন হয়। মনে করি লুমেন অবলিটারেশন হয়েছে ঠিক, কিন্তু রিক্যানালাইজেশন হয়নি অথবা পার্শিয়ালি হয়েছে। তখন তার লুমেন আইদার থাকবে না অথবা ন্যারো হয়ে যাবে। এগুলিকে বলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া অ্যান্ড স্টেনোসিস। তারপরে আমরা এটাও জানি ইসোফেগাস ইনিশিয়ালি শর্ট থাকে, পরবর্তীতে তার লেংথ ইনক্রিজ করে। যদি কোনো কারণে ইসোফেগাসের লেংথ ইনক্রিজ না করে, তাহলে ইসোফেগাস শর্ট থেকে যাবে। এখন ইসোফেগাসের কাছে স্টমাককে তো যেতে হবে, এই কারণে স্টমাক তখন ইসোফেজিয়াল ওপেনিং অফ দি ডায়াফ্রাম দিয়ে থোরাক্সে ঢুকে পড়বে। এই কন্ডিশনকে বলে কনজেনিটাল হায়াটাল হার্নিয়া। দেন ইসোফেগাসের মাসল লেয়ারের মাঝে একটা প্লেক্সাস পাওয়া যায়, যার নাম মাইন্টেরিক প্লেক্সাস। এই প্লেক্সাসের নিউরন গুলো নিউরাল ক্রেস্ট থেকে মাইগ্রেট করে আসে। যদি এই নিউরন গুলো মাইগ্রেট না করে, তাহলেও কিছু অ্যানোমালিস ডেভেলপ করবে। তো আমরা এখন দেখব ইসোফেগাসে কি কি ধরনের ডেভেলপমেন্টাল অ্যানোমালিস হতে পারে। একটা হতে পারে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, তার মানে ইসোফেগাসের লুমেন অ্যাবসেন্ট হয়ে গেলে, অ্যাবসেন্স অফ দ্য লুমেন অফ এনিহোয়ার, এটাকে বলে অ্যাট্রেসিয়া। এখন এই ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া কেন হবে? আমরা জানি ইসোফেগাস এবং ট্রাকিয়াকে সেপারেট করে ট্রাকিও ইসোফেজিয়াল সেপ্টাম। যদি কোনো কারণে
এই সেপ্টাম পোস্টিরিয়রলি ডেভিয়েশন হয়, অথবা কোনো মেকানিক্যাল কারণে যদি ফোরগাটের ডর্সাল ওয়ালের ভেন্ট্রাল মাইগ্রেশন হয়, অর্থাৎ কোনো মেকানিক্যাল ফ্যাক্টর যদি ডর্সাল ওয়াল অফ দি ফোরগাটকে এন্টিরিয়রলি পুশ করে, তখনই লুমেন অবলিটারেশন হয়ে যাবে এবং ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ডেভেলপ করবে। সো এইভাবেই ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া ডেভেলপ করে। আবার মাঝখানে ক্যানেল অবলিটারেশন হয়, দেন আবার রিক্যানালাইজেশন হয়। যদি রিক্যানালাইজেশন ফেল করে, ইনকমপ্লিট রিক্যানালাইজেশন হয়, অথবা কোনো ভাস্কুলার অ্যাবনর্মালিটিস অর ভাস্কুলার অ্যাক্সিডেন্ট যদি হয়, তখন দেখা যাবে ইসোফেগাসের লুমেন ন্যারো হয়ে যাবে। এটাকে বলে ইসোফেজিয়াল স্টেনোসিস। তারপরে যদি এই পার্টিশন, অর্থাৎ ট্রাকিও ইসোফেজিয়াল যে সেপ্টাম থাকে, সেই সেপ্টাম যদি কমপ্লিটলি ডেভেলপ না করে, তখন ইসোফেগাস এবং ট্রাকিয়া কমিউনিকেট করে ফেলে। এটাকে বলে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। আর ওই যে বলেছিলাম, ইনিশিয়ালি ইসোফেগাস শর্ট থাকে, তারপরে তার ইলংগেশন হয়। যদি ইলংগেশন না হয়, তাহলে ইসোফেগাস শর্টই থেকে যাবে। এটাকে বলে শর্ট ইসোফেগাস, যে কারণে কনজেনিটাল হায়াটাল হার্নিয়া ডেভেলপ করবে। আরো একটা কথা একটু আগে আমি বলেছি, ইসোফেগাসের মাসল লেয়ারের মাঝে যে মাইন্টেরিক প্লেক্সাস থাকে, সেই মাইন্টেরিক প্লেক্সাসের নিউরন যদি মাইগ্রেট করে না আসে নিউরাল ক্রেস্ট থেকে, তাহলে আমরা দেখব সেই প্লেক্সাসটা অ্যাবসেন্ট হবে কোনো একটা জায়গাতে, এবং সেই জায়গাটুকু ন্যারো হবে, সকল কন্টেন্ট তার উপরের জায়গায় জমা হবে, সেই পার্টটুকু এক্সপান্ড করে যাবে। সুতরাং যে জায়গাতে নিউরনগুলো মাইগ্রেট করে আসে না, সেই জায়গা হবে ন্যারো, আর তার উপরের জায়গা ডাইলেট করে যাবে। এই কন্ডিশনকে বলা হয় অ্যাকালাসিয়া কার্ডিয়া। So these are the developmental anomalies of the esophagus. ভাইবা কার্ডের মাঝে এরকম ছবি থাকে, ছবি দিয়ে বলে যে এটাকে এক্সপ্লেইন করতে। তা আমরা দেখি এখানে কি এক্সপ্লেনেশন করা যায়। আমরা এখানে ট্রাকিয়া দেখতে পাচ্ছি, ওকে। আমরা ইসোফেগাসও দেখতে পাচ্ছি, এটাও ঠিক আছে, কিন্তু মাঝখানে ইসোফেগাসের আমরা লুমেন দেখতে পাচ্ছি না। সুতরাং এই কন্ডিশনকে বলে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, এবং এটাকে আমরা বলবো আইসোলেটেড ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া, কারণ এই অ্যাট্রেসিয়ার সাথে কোনো ফিস্টুলা জড়িত নয়। দ্বিতীয় ছবি যদি দেখি, আমরা এখানে দেখতে পাচ্ছি ইসোফেগাসের মাঝখানে এই পার্টে কোনো লুমেন নাই, তার মানে ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া আছে, এবং আপার পার্ট ট্রাকিয়ার সাথে কমিউনিকেট করে ফেলেছে, তার মানে ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা তৈরি হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এটাকে নাম দিব ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ আপার ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া আছে, কিন্তু এই ক্ষেত্রে লোয়ার পার্ট অফ দ্য ইসোফেগাস ফিস্টুলা তৈরি করেছে। সুতরাং এটাকে নাম দিব ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ লোয়ার ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। দেন এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া আছে, কিন্তু ইসোফেগাসের দুই পার্টই ফিস্টুলা তৈরি করেছে। সুতরাং এর নাম দিব ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডাবল ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা। পরের ছবিতে আমরা কোনো অ্যাট্রেসিয়া দেখতে পাচ্ছি না, তবে ফিস্টুলা দেখতে পাচ্ছি। এইটাকে বলা হয় আইসোলেটেড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা, অথবা এটাকে বলে এইচ টাইপ ফিস্টুলা। তো এই হচ্ছে 5 রকমের অ্যাট্রেসিয়া এন্ড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা কমপ্লেক্স। আরেকটা ছবি আমরা দেখতে পারি, এটা হচ্ছে নরমাল ট্রাকিয়া, এটাও ঠিক আছে, ইসোফেগাসও ঠিক আছে। দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানেও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া আছে, এবং ইসোফেগাসের লোয়ার পার্ট মানে ডিস্টাল পার্ট ফিস্টুলা তৈরি করেছে। সুতরাং এটার নাম দিব ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া উইথ ডিস্টাল ফিস্টুলা। তারপরে আমরা এখানেও ইসোফেজিয়াল অ্যাট্রেসিয়া দেখতে পাচ্ছি, এবং দুই পার্টি ফিস্টুলা তৈরি করেছে। সুতরাং এর নাম
esophageal atresia with double tracheoesophageal fistula। এই ছবিতে দেখতে পাচ্ছি আমরা এখানেও এট্রেসিয়া আছে, তার মানে এসোফেজিয়াল এট্রেসিয়া, আর প্রক্সিমাল পার্ট বা আপার পার্ট ফিস্টুলা তৈরি করেছে। সো এর নাম হবে এসোফেজিয়াল এট্রেসিয়া উইথ প্রক্সিমাল ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। তারপরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি এখানে এসোফেজিয়াল এট্রেসিয়া আছে, কিন্তু কোনো ধরনের ফিস্টুলা তৈরি হয়নি, সুতরাং এর নাম দিব আইসোলেটেড এসোফেজিয়াল এট্রেসিয়া। কিন্তু পরের ছবিতে আমরা এখানে কোনো এট্রেসিয়া দেখতে পাচ্ছি না, কিন্তু ফিস্টুলা তৈরি হতে দেখছি, সুতরাং এর নাম আইসোলেটেড ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলা অর এইচ টাইপ ট্রাকিও ইসোফেজিয়াল ফিস্টুলাও বলা হয়ে থাকে এটাকে। ল্যাংম্যানে এই ছবিটা দেওয়া আছে এবং এই ছবিটাই মূলত পরীক্ষার সময় দেওয়া হয়, দিয়ে বলে যে এটাকে এক্সপ্লেইন করতে। তা আমি আবারও বলছি, এইটা হচ্ছে এসোফেজিয়াল এট্রেসিয়া এন্ড ডিস্টাল ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। এইটা হচ্ছে এসোফেজিয়াল এট্রেসিয়া উইথ প্রক্সিমাল ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। দেন এইটা হচ্ছে এসোফেজিয়াল এট্রেসিয়া উইথ ডাবল ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা। এটা হচ্ছে আইসোলেটেড ট্রাকিওএসোফেজিয়াল ফিস্টুলা, যাকে বলে এইচ টাইপ অ্যাবনরমালিটি। আর এইটা হচ্ছে শুধু এট্রেসিয়া আছে, এই জন্য আইসোলেটেড এসোফেজিয়াল এট্রেসিয়া বলা হয়। আমি 3 ধরনের ছবি দেখে জিনিসটা এক্সপ্লেইন করেছি। এখন এসোফেজিয়াল এট্রেসিয়া হলে একটা প্রবলেম তৈরি হয়, সেটা কি? আমরা জানি বেবি অ্যামনিওটিক ফ্লুইডের মাঝে ভেসে বেড়ায় এবং প্রতিদিন বেবি 400 ml অ্যামনিওটিক ফ্লুইড খেয়ে ফেলে, সোয়ালো করে, এবং এগেইন 400 ml অ্যামনিওটিক ফ্লুইড সে মিকচুরেট করে। আলটিমেটলি অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম কনস্ট্যান্ট থাকে এইভাবেই। এখন যদি ইসোফেজিয়াল এট্রেসিয়া হয়, তাহলে তো বেবি সেই অ্যামনিওটিক ফ্লুইড সোয়ালো করতে পারবে না, কিন্তু তার কিডনি দিয়ে প্রতিদিন 400 ml ইউরিন অ্যামনিওটিক ফ্লুইডে অ্যাড হবে, সুতরাং অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বাড়তে থাকবে এবং এক পর্যায়ে পলিহাইড্রামনিওস ডেভেলপ করবে। সুতরাং আমরা বুঝলাম ইসোফেজিয়াল এট্রেসিয়া হলে পলিহাইড্রামনিওস ডেভেলপ করে, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বেড়ে যায়। নাও আমরা স্টমাকের ডেভেলপমেন্ট আলাপ করব। স্টমাক ডেভেলপস ফ্রম পোস্ট ল্যারিঞ্জিয়াল পার্ট অফ দি ফোরগাট, দ্যাট ইজ ফোরগাট প্রপার, সেখান থেকে। Lining and intramural gland develop from endoderm of foregut. Rest of the layers develop from splanchnopluric layer of lateral plate mesoderm থেকে। নাও আমরা স্টমাক ডেভেলপমেন্টের প্রসেস সম্পর্কে আলাপ করব। স্টমাক ডেভেলপমেন্টে 4টা স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে ডাইলেট্রেশন। কডাল পার্ট অফ দি ফোরগাট প্রপারের যে জায়গাতে স্টমাক ডেভেলপ করার কথা, প্রথমে সেই জায়গাতে একটা ফিউজিফর্ম ডাইলেট্রেশন এপিয়ার করে। এই ফিউজিফর্ম ডাইলেট্রেশনের দুটো এন্ড আছে। একটা এন্ড হচ্ছে সেফালিক, ক্রেনিয়াল অর কার্ডিয়াক এন্ড, আরেকটা এন্ডকে বলে কডাল অর পাইলোরিক এন্ড। তাহলে এই ফিউজিফর্ম ডাইলেট্রেশনের দুটো এন্ড আছে, দুটো বর্ডারও আছে। একটা হচ্ছে এন্টেরিয়র বা ভেন্ট্রাল বর্ডার, যেখানে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম অ্যাটাচ থাকে। আরেকটা হচ্ছে পোস্টেরিয়র বা ডরসাল বর্ডার, এই বর্ডারে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম অ্যাটাচ থাকে। এই ফিউজিফর্ম ডাইলেট্রেশনের দুটো সারফেসও আছে। এই সারফেসটা হচ্ছে রাইট সারফেস আর এই সারফেসটা হচ্ছে লেফট সারফেস। তাহলে আমরা বুঝলাম প্রথমে একটা ফিউজিফর্ম ডাইলেট্রেশন তৈরি হয়। দ্বিতীয় ধাপে আমরা দেখব ডরসাল বা পোস্টেরিয়র বর্ডারের র্যাপিড গ্রোথ হয়। এই র্যাপিড গ্রোথ বলতে বোঝাচ্ছে এন্টেরিয়র বা ভেন্ট্রাল বর্ডারের তুলনায় ডরসাল বর্ডারের গ্রোথ বেড়ে যায়, যে কারণে এই ডরসাল বর্ডারে একটা কার্ভেচার ডেভেলপ করে এবং এই কার্ভেচারটাকে বলে গ্রেটার কার্ভেচার। তাহলে গ্রেটার কার্ভেচারটা কিন্তু এখন আছে পোস্টেরিয়রলি, কারণ পোস্টেরিয়র বা ডরসাল বর্ডারটাই এই কার্ভেচার ফর্ম করেছে। এরপরে আমরা দেখব স্টমাকে একটা রোটেশন হতে।
এই রোটেশনটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিস বরাবর রোটেশন 90 ডিগ্রি ক্লকওয়াইজ, এবং এই রোটেশনের মাধ্যমে ডরসাল বর্ডার চলে আসে লেফট সাইডে এবং ভেন্ট্রাল বর্ডার চলে যায় রাইট সাইডে। আরো একটা পরিবর্তন হয়, সেটা হচ্ছে আগে যে সারফেসটা ছিল লেফট সারফেস, সেটা এখন চলে আসবে ফরওয়ার্ড এন্টিরিয়রলি, এবং এটা ইন্টেরিয়র সারফেস হবে। আগে যে সারফেসটা ছিল রাইট সারফেস, এই 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনের কারণে এই সারফেসটা হয়ে যাবে পোস্টেরিয়র বা ডরসাল সারফেস। সুতরাং আমরা দেখলাম রোটেশন যে হলো 90 ডিগ্রি ভার্টিক্যাল এক্সিসে ক্লকওয়াইজ, এর মাধ্যমে বর্ডার এবং সারফেসের ওরিয়েন্টেশন পরিবর্তন হয়ে গেল। নেক্সট আরো একটা রোটেশন হবে, এইটাও 90 ডিগ্রি রোটেশন ক্লকওয়াইজ, কিন্তু এই রোটেশনটা হয় এন্টারো পোস্টেরিয়র অ্যাক্সিস বরাবর, এবং এই রোটেশনের মাধ্যমে কার্ডিয়াক এন্ড এবং পাইলোরিক এন্ড দুটো কাছাকাছি চলে যায়। যখনই এই দুটো এন্ড কাছাকাছি যাবে, তখনই লেসার কার্ভেচার ডেভেলপ করবে। মোরওভার এই রোটেশনের মাধ্যমে গ্রেটার কার্ভেচার ডাউনওয়ার্ড এবং লেসার কার্ভেচার আপওয়ার্ড মুভ করে। সুতরাং হয়ে গেল আমাদের স্টমাকের ডেভেলপমেন্ট। স্টমাকের ডেভেলপমেন্টে আমি যে কথাগুলো বলেছি, সবগুলো কথা এখানে লেখা আছে, সেগুলো আমি আর রিড করছি না। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি এই হচ্ছে স্টমাক। স্টমাকের সামনে ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়াম ছিল, স্টমাকের পিছনে পোস্টেরিয়র বর্ডারে ডরসাল মেসোগ্যাস্ট্রিয়াম লেগেছিল, ভেন্ট্রাল মেসোগ্যাস্ট্রিয়ামের মাঝে লিভার ডেভেলপ করে, ডরসাল মেসোগ্যাস্ট্রিয়ামের রিলেশনে স্প্লিন ডেভেলপ করে। ভার্টিক্যাল এক্সিসে 90 ডিগ্রি ক্লকওয়াইজ রোটেশনের কারণে আমরা দেখতে পাচ্ছি লিভার চলে যাচ্ছে রাইট সাইডে আর স্প্লিন চলে যাচ্ছে লেফট সাইডে, এবং স্টমাকের পিছনে একটা স্পেস ডেভেলপ করছে যার নাম লেসার স্যাক। নাও স্টমাকের ডেভেলপমেন্টাল অ্যানোমেলিস গুলো আমরা জানতে চাই। খুব কমন অ্যানোমেলি হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এছাড়া পাইলোরিক রিজিয়নে অ্যাট্রেসিয়া হতে পারে, দেন স্টমাকের ডুপ্লিকেশন হতে পারে, অথবা পাইলোরাস রিজিয়নে সেপ্টাম থেকে যেতে পারে, যাকে বলে প্রি পাইলোরিক সেপ্টাম। স্টমাকের কমন ডেভেলপমেন্টাল অ্যানোমেলি হচ্ছে কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। স্টেনোসিস মানে ন্যারোইং অফ দ্য লুমেন। কোনো একটা জায়গাতে যদি লুমেন ন্যারো হয়ে যায়, তাকে বলে স্টেনোসিস। কোন জায়গায় স্টেনোসিস হচ্ছে? পাইলোরাস রিজিয়নে, এই জন্য বলা হচ্ছে পাইলোরিক স্টেনোসিস। কেন হয়? এর পিছনে কারণ হচ্ছে এই পাইলোরাস রিজিয়নে যে সার্কুলার স্মুথ মাসল থাকে, তাদের হাইপারট্রফি হয়, এই জন্য এটাকে বলে হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। এবং বিষয়টা জন্মগত ত্রুটি হিসেবে তৈরি হয়, এটা একটা জন্মগত ত্রুটি, এই কারণে এর নাম কনজেনিটাল। তাহলে পুরা কথা কি দাঁড়ালো? কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। The narrowing of the pyloric canal due to hypertrophy of the circular muscle layer at the pylorus is called congenital hypertrophic pyloric stenosis. এর কারণে কি হবে? সিভিয়ার পাইলোরিক স্টেনোসিস ডেভেলপ করে and obstruction of passage of the food, এটা হবে। যেহেতু স্টমাকের কন্টেন্ট পাইলোরাস দিয়ে পাস করতে পারছে না, এই কারণে আমরা দেখব স্টমাক becomes markedly distended and the infant expels the stomach's content with considerable force. ইনফেন্টকে কোনো একটা খাবার দিলে, খাবার মানে ইনফেন্টরা তো আসলে মিল্ক খায়, সে মিল্ক দেওয়া মাত্র সে ফোর্সের সাথে সেটাকে বের করে দিবে, বমি করে। এটাকে বলে প্রজেক্টাইল ভমিটিং। তাইলে এরকম প্রজেক্টাইল ভমিটিং দিয়েই বুঝতে হয় এটা কনজেনিটাল হাইপারট্রফিক পাইলোরিক স্টেনোসিস। তো এর ট্রিটমেন্ট কি? ট্রিটমেন্ট আসলে সার্জিক্যাল ট্রিটমেন্ট, সার্জিক্যাল রিলিফ অফ দি পাইলোরিক অবস্ট্রাকশন, যার নাম পাইলোরোমায়োটমি। দিস ইজ দ্য ইউজুয়াল ট্রিটমেন্ট। নাও আমরা দেখব ডেভেলপমেন্ট অফ দি ডুওডেনাম। ডুওডেনাম ডেভেলপ করে ফ্রম দ্য টার্মিনাল পার্ট অফ দি ফোরগাট
অ্যান্ড সেফালিক অর ক্রেনিয়াল পার্ট অফ দি মিড গার্ড থেকে। তার মানে ডুওডেনাম দুই গার্ড থেকে ডেভেলপ করে, বোথ ফ্রম ফোরগাট অ্যান্ড মিড গার্ড। কতটুকু ফোরগাট থেকে ডেভেলপ করে? সেকেন্ড পার্ট অফ দি ডিওডেনাম, জাস্ট বিলো মেজর ডিওডেনাল পেপিলা, এই পর্যন্ত হচ্ছে ফোরগাট ডেরিভেটিভ, আর বাকিটুকু হচ্ছে মিড গার্ড ডেরিভেটিভ। এর লাইনিং epithelium and intramural gland up to the major duodenal papilla develops from endoderm of foregut. Below the major duodenal papilla develops from endoderm of midgut, and rest of the layer develop করে splanchno-pyloric layer of lateral plate mesoderm থেকে। এই হচ্ছে সামারি অফ duodenal ডেভেলপমেন্ট। যেহেতু ডুওডেনাম দুটো গার্ড থেকে ডেভেলপ করে, আমরা জানি ফোরগাটের প্যারেন্ট আর্টারি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, আর মিড গার্টের প্যারেন্ট আর্টারি হচ্ছে সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি। সুতরাং ডুওডেনামের দুই পার্টকে দুই জায়গা থেকে ডেভেলপ করার কারণে দুটো আর্টারি সাপ্লাই দিবে। এই কারণে আমরা দেখি ডুওডেনামকে বোথ সিলিয়াক ট্রাঙ্ক এন্ড সুপিরিয়র মেজেন্টেরিক আর্টারি ব্লাড সাপ্লাই দিবে। ডুওডেনামের ইনিশিয়ালি একটা মেজেন্টেরি থাকে, ডরসালি সেই মেজেন্টেরি থাকে, যার নাম মেজোডিওডেনাম। এই আমরা দেখতে পাচ্ছি মেজোডিওডেনাম। ডুওডেনাম যেখান থেকে ডেভেলপ করবে সেই জায়গার র্যাপিড গ্রোথের কারণে একটা সি শেপ লুপ তৈরি হয়, যে লুপ এক্সটেন্ড করে বা প্রজেক্ট করে ভেন্ট্রালি। দেন স্টমাক যেহেতু রোটেট করে 90 ডিগ্রি অ্যারাউন্ড দ্য ভার্টিক্যাল এক্সিস এবং ক্লকওয়াইজ, স্টমাকের রোটেশনের সাথে ডুওডেনামেরও রোটেশন হয়। আলটিমেটলি ডুওডেনাম রোটেট করে চলে যায় রাইট সাইডে। ডুওডেনামে যে মেজেন্টেরি থাকে সেটা অ্যাবজর্ব হয়ে যায় বাই জাইগোসিস, and ultimately duodenum becomes retroperitoneal. এখানে আমরা দেখতে পাচ্ছি এই ডুওডেনাম, আর এই হচ্ছে তার মেজেন্টেরি, যার নাম মেজোডিওডেনাম। দেন ডুওডেনামের রোটেশনের কারণে সে রাইট সাইডে চলে গেল। এখন তার মেজেন্টেরির কি হচ্ছে আমরা সেটাই দেখতে পাচ্ছি। এই যে পোস্টেরিয়র লেয়ার অফ দি মেজেন্টেরি, দেন এই যে বডি ওয়ালে যে মেজেন্টেরি ছিল সব ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে এবং ডিওডেনাম রেট্রোপেরিটোনিয়াল হয়ে যাচ্ছে। তার মানে ডিওডেনাম একসময় ইন্ট্রাপেরিটোনিয়াল ছিল, কিন্তু পরবর্তীতে রেট্রোপেরিটোনিয়ালে কনভার্ট হয়েছে। এই কারণে ডিওডেনামকে বলা হয় সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। যেসব অর্গান ইনিশিয়ালি ইন্ট্রাপেরিটোনিয়াল ছিল, পরবর্তীতে রেট্রোপেরিটোনিয়াল হয়েছে, সেগুলোই হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। যেমন ডুওডেনাম, অ্যাসেন্ডিং কলন, ডিসেন্ডিং কলন, এরা হচ্ছে সেকেন্ডারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। আর যে অর্গান শুরু থেকেই রেট্রোপেরিটোনিয়াল, অর্থাৎ যারা ডেভেলপই করে পেরিটোনিয়ামের বিহাইন্ডে, তারা হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। যেমন কিডনি, ইউরেটার, অ্যাবডোমিনাল এওর্টা, ইনফিরিয়র ভেনা কাভা, এগুলো হচ্ছে প্রাইমারি রেট্রোপেরিটোনিয়াল অর্গান। ইসোফেগাসের মতোই ডিওডেনামের ক্ষেত্রেও আমরা দেখব একসময় তার লুমেন থাকে, দেন ইপিথেলিয়াম প্রলিফারেশনের মাধ্যমে লুমেন অবলিটারেশন হয়, দেন রিক্যানালাইজেশনের মাধ্যমে আবার লুমেন রিস্টোর হয়। এই বিষয় ডিওডেনামের ক্ষেত্রেও ঘটে। মূলত ইসোফেগাস থেকে এনাস পর্যন্ত সব জায়গাতেই সেম ঘটনাই ঘটে। তো বিষয় হচ্ছে, রিসেন্টলি আমি আমার মেডিকেল কলেজে এই ক্লাসটা যখন নিচ্ছিলাম, একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো কেন এরকম ঘটে, মানে একবার লুমেন থাকে, একবার অবলিটারেশন হয়, আবার লুমেন রিস্টোরেশন হয় রিক্যানালাইজেশনের মাধ্যমে, এটা কেন হয়? না, সেই কারণটা আমি এখন বলবো না, আমি আমার ভিউয়ারদের উপরে ছেড়ে দিলাম, তারা বলুক কেন এরকম ঘটে। এখন আমরা দেখব ডিওডেনামের কি কি ডেভেলপমেন্টাল অ্যানোমালি হতে পারে। নিশ্চয়ই সবার মাথায় আছে যেসব জায়গাতে লুমেন একবার থাকে, দেন অবলিটারেশন হয়, দেন রিক্যানালাইজেশন হয়, হয়ে লুমেন রিস্টোর হয়, সেসব জায়গাতে রিক্যানালাইজেশন ফেল হতে পারে। যদি রিক্যানালাইজেশন না হয় বা পার্শিয়ালি হয়,
তখনই লুমেন আইদার অবলিটারেশন হবে অথবা ন্যারো হয়ে যাবে। সুতরাং ডিওডেনামের ক্ষেত্রেও তাই। যদি রিক্যানালাইজেশন পার্শিয়ালি হয়, দেন ডিওডেনাল স্টেনোসিস ডেভেলপ করবে। যদি রিক্যানালাইজেশন না হয়, তাহলে ডিওডেনাল অ্যাট্রেসিয়া ডেভেলপ করবে, লুমেনই থাকবে না সেই ক্ষেত্রে। এছাড়া ডিওডেনামে ডাইভার্টিকুলা ডেভেলপ করতে পারে। ডিওডেনামে যদি কোনো কারণে স্টেনোসিস হয়, আবারও সেই ইসোফেজিয়াল স্টেনোসিসের মতোই বেবি কিন্তু অ্যামনিওটিক ফ্লুইড সোয়ালো করতে পারবে না, অ্যামনিওটিক ফ্লুইড ভলিউম বেড়ে যাবে, যাকে বলে পলিহাইড্রামনিওস। তাহলে পলিহাইড্রামনিওস হওয়ার দুটো কজ আপাতত আমরা পেয়েছি। একটা হচ্ছে ইসোফেজিয়াল এট্রেসিয়া, আর একটা হচ্ছে ডিওডেনাল এট্রেসিয়া। তো আজকের আলোচনাতে আমি এই ফোরগাট পার্ট পর্যন্তই রেখে দিলাম। পরের ভিডিওতে আমি মিডগাট এবং হাইটগাট এইসবের ডেভেলপমেন্ট নিয়ে আলাপ করব। টেক কেয়ার, গুড বাই।